যে পরিমাণ মাছ বিশেষ করে চিংড়ি রপ্তানি হয়েছে বলে দেখা গেছে, আদৌ ওই ধরনের জমিগুলিতে তা বা ভেড়িগুলিতে তা তৈরি হতো না। অর্থাৎ গরিব মানুষের জমি দখল, সেখানে নোনা জল ঢোকানো, পুরোটাই নগদের কারবার, আর তারপরেতে সেখানে মাছ চাষ হোক বা না হোক সেই ভেড়ি থেকে কয়েকশো কোটি টাকার 1.5-2 বছরের যে হিসেব ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসছে, সেটা আমরা দেখছি প্রায় 350 কোটি টাকা, যা হচ্ছে রপ্তানি দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। এটি খুব স্বল্পকালীন হিসেব। যদি এর আরো পেছনে তদন্তকারীরা যায়, তাহলে গত 10-12 বছর ধরে যে কারবার চলছে সেই কারবারের হিসেব পেলে দেখা যাবে যে ঠিক যেভাবে বনগাঁ সীমান্তের একটি মুদ্রা বিনিময় তারা আজ বিপদের সম্মুখীন হয়েছেন এবং তদন্তকারীদের সামনে তারা অনেকেই স্বীকার করেছেন যে শাহজাহানের এই তন্ত্রের মধ্যে থেকে চিংড়ি রপ্তানির কারবারে বা মাছ কেনাবেচার কারবারে না থাকলে তৃণমূলের থেকে চাপ আসত। এবং তৃণমূলের বহু নেতা, তাদের মধ্যে কয়েকজন জেলেও আছে, উত্তর 24 পরগনা নেতা কয়েকজন, তাদের মধ্যে কেউ কেউ জেলেও আছেন, তারা এই ব্যবসায়ীদের জোর করে এই মাছের কারবারে আসতে বাধ্য করেছিলেন। আজ যখন তদন্ত এই মাছে ভাতে বাঙালির মাছ কেলেঙ্কারি, তার রপ্তানির মাধ্যমে কালো টাকা সাদা করার যে চক্র সামনে এসেছে, তাতে বহু মৎস্য ব্যবসায়ীও পশ্চিমবঙ্গের এর মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন এবং এরা এই কান টানলেই আবার ঠিক আরো একটি মাথার সন্ধান, একটি বা দুটি মাথার সন্ধান পাওয়া যাচ্ছে। মহিলাদের উপর অত্যাচার, জমি দখল, জোর করে জমি দখল, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমদানি রপ্তানি কারবারে কালো টাকা সাদা করা, এতদূর অবধি হলেও ঠিক ছিল। এর সঙ্গে সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ অভিযোগও এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তদন্তকারীরা পেয়েছেন। এক, মানব পাচার, আর 2 হচ্ছে মাদক পাচার। আপনারা জানেন যে এর আগে মাদক পাচারের একটি সাংঘাতিক অভিযোগ কয়েক মাস আগেই সামনে এসেছিল। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে একটি পরিত্যক্ত জাহাজ থেকে, কন্টেনার থেকে মাল খালাস হওয়ার পরেও সেই কন্টেনারটি নিতে না যাওয়ার ফলেতে তার পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছিল যে সেই মাদক কোথায় যাওয়ার কথা ছিল, সেই মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। তো এই শরীফুল এন্টারপ্রাইজের যে মালিক শরীফুল মোল্লা, সে একজন দিনমজুর এবং ওই মাদক ধরা পড়ার পর থেকে আজও পর্যন্ত শরীফুলের হদিশ নেই। আপনারা যারা তদন্তকারী সাংবাদিকতা করতে গিয়ে জেলিয়াখালীতে সেই সময় গেছেন, তারা শরীফুলের বাড়ি, তার পরিবারের সবকিছু ইত্যাদি তদন্ত করে দেখেছেন যে আফগানিস্তান থেকে করাচি বন্দর থেকে দুবাইয়ের জেলেবালি থেকে আর কলকাতা বন্দরে যে ড্রাগ এসে নামলো 200 কোটি টাকার ড্রাগ,
সেই ড্রাগ পৌঁছাতো সন্দেশখালিতে। জানেন, আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমি এই দুজনে মিলে এর সঙ্গে যে সরাসরি শাহজাহানের যোগাযোগ রয়েছে তা নিয়ে সে সময় আমরা এই মাদক চক্রের মূল কিংপিন হিসেবে তারা যে রয়েছে তা নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এবং এরপরে এই শাহজাহান আমার এবং সুকান্তদার নামে কলকাতা হাইকোর্টে 10 কোটি টাকা 20 কোটি টাকার মানহানির মামলা করেছিল। আমাদের আহ্বান যে কয়েকটি প্রশ্নের সঙ্গে যে শরীফুল এখন কোথায়। তারপর থেকে এখনো পর্যন্ত শরীফুলের কোনো হদিশ পাওয়া যায়নি। আপনারাই বলেছিলেন যে কেউ শরীফুলকে যে বাংলাদেশ চলে গেছে, কেউ কেউ জানিয়েছিলেন তাকে গুম করে দেওয়া হয়েছে। তো যার নামে 200 কোটি টাকার মাদক আনা হচ্ছিল সেই শরীফুল মোল্লা এখন কোথায়? আমাদের দ্বিতীয় প্রশ্ন, শরীফুল মোল্লার নামে তৈরি হওয়া যে 2-3টি সংস্থা, সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোনো মাছ বিক্রির আমদানি রপ্তানি সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি? অর্থাৎ প্রশ্ন উঠেছিল যে শাহজাহান বাহিনীর যে কিভাবে আমরা মাদকের সঙ্গে সরাসরি যুক্ত। এই মাছের আমদানি রপ্তানির কারবার টানতে গিয়ে এমন কোনো রপ্তানিকারক সংস্থা বা মাছ ব্যবসায়িক সংস্থার সন্ধান মিলেছে কি যে ব্যবসায়িক সংস্থা থেকে শরীফুল মোল্লার যে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে টাকার ট্রানজাকশন হয়েছে এবং সেই টাকা পৌঁছেছে মাদক যেখান থেকে এসেছে সেখানে? এবং যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন, মাছ বিক্রির টাকা? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে এবং আরো একটি এলিমেন্ট বাকি থাকছে, আরো একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। তাই আমাদের প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই কুখ্যাত মানব পাচারকারী, মাদক পাচারকারী, মাছ পাচারকারী এবং মহিলাদের উপর অত্যাচারকারী শাহজাহান বাহিনীর কাছে এবং সেই সঙ্গে তাদের যারা পৃষ্ঠপোষক তাদের কাছে যে তারা এগিয়ে আসুন এবং সামনে আজকে বলুন যে কার মান বজায় আছে আর কার মান হানি হয়েছে। আমরা তদন্ত মাঝপথে রয়েছে বলে এ নিয়ে বিশদে আরো কিছু রোমহর্ষক তথ্য আপনাদের সামনে রাখছি না, কিন্তু অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরপের তাস। আপনারা জানতে পারবেন যে কিভাবে এখানে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির টাকা চিংড়ি রপ্তানির মাধ্যমে আর কালো টাকাকে সাদা করা হয়েছে। আমরা শুধু আজকে তদন্ত মাঝপথে চলছে বলে ইঙ্গিত দিয়ে রাখলাম, অদূর ভবিষ্যতে আমার ধারণা আরো কিছু বড় মাছ, চিংড়ির থেকেও বড় মাছ, হাঙর জাতীয় মাছ, তারা ধরা পড়বেন
এবং তিহারে যেমন আজকে একে একে তিহারের নাম রত্নখচিত আবাসিকদের জন্য বিখ্যাত হচ্ছে, তিহার এমনিতেই বিখ্যাত, কলকাতা শহরে বসিরহাট থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে কলকাতা শহরের জেলগুলিতেও এরকম রত্নখচিত আবাসিকদের নামে তারা নামাঙ্কিত হবেন। এর সঙ্গে সঙ্গে আমাদের আরো একটি বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে জলপাইগুড়ির যে টর্নেডো, এই জলপাইগুড়ির টর্নেডো ঝড় মানুষের সর্বনাশ, কিন্তু জানেন যে মানুষের সর্বনাশ পশ্চিমবঙ্গ হওয়া মানেই তৃণমূল এবং তৃণমূলের ক্যাডারদের পৌষ মাস। আপনারা আইলার অভিজ্ঞতা দেখেছেন, আপনারা ফণীর অভিজ্ঞতা দেখেছেন, এবং এখানে ঝড় ইত্যাদি আসা মানে যে মুহূর্তে সরকারি অর্থে ত্রাণ কাজ শুরু হয়, তৃণমূলের একদল মানুষ, তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, তোলাবাজের দল, তারা ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের অর্থ লুটপাটে নেমে পড়ে। জলপাইগুড়ির বার্নিশ গ্রামেও তার কোনো অন্যথা হচ্ছে না। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে শুরু করে বাকি রাজ্য তহবিলের অর্থ পর্যাপ্ত আছে কিনা খোঁজ খবর করার সঙ্গে সঙ্গে বলেছেন যে সবকিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার বা প্রশাসন যেন কাজ করে। যেহেতু লোকসভা ভোট, রাজনৈতিকভাবে এর লাভ তোলার কথা না ভেবে দুর্গত মানুষদের পাশে যেন প্রশাসন সঙ্গে দাঁড়ায়, নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি ইত্যাদি নিয়ে। কিন্তু জলপাইগুড়িতে বার্নিশের নামে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন রাজনীতি করতে শুরু করেছে, তারা যেমন বোঝাতে শুরু করার চেষ্টা করছে যে আপনারা জানেন যে বিপর্যয় মোকাবেলার পুরো টাকা রিম্বার্স করে দেয় কেন্দ্র, অর্থাৎ রাজ্য সরকারকে প্রাথমিকভাবে খরচ করতে হয়, তারপর তার 100% টাকা এনডিআরএফ এসডিআরএফ এর টাকা কেন্দ্র সরকার দিয়ে দেয়। তো সেই টাকায় লুটমারি শুরু হয়েছে, ত্রাণ প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না। এবং আরো একটি ঘটনা, যে একটি গ্রামের 750 850 কাঁচা বাড়ি যদি একটি টর্নেডোতে উড়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের উপভোক্তা হিসেবে এরা এতদিন বাড়ি পায়নি কেন, এ প্রশ্ন ওঠে। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে 100 দিনের কাজ নিয়ে রাজ্য সরকার যেভাবে আমরা 100 দিনের কাজের টাকা বিলি করে দিয়েছি, 100 দিনের কাজের টাকা মজুরি বিলি করে দিয়েছি, এ নিয়ে প্রাথমিকভাবে যে ডেটাবেসে কাজ শুরু হয়েছিল সেই ডেটাবেস বন্ধ রেখে MGNREG এর আমাদের প্রশ্ন রয়েছে যে MGNREG একটি সেন্ট্রাল অ্যাক্ট, সেই অ্যাক্টের মজুরির টাকা রাজ্য সরকার এইভাবে ইউনানিমাসলি দিতে পারে কিনা। আর তারপর পার্টি অফিসে ফর্ম ফিল আপ করিয়ে যে টাকা বিলি শুরু হয়েছে ব্যাংক ডিটেলস কালেক্ট করে কোনো উপদেষ্টা সংস্থার মাধ্যমে, এখন দেখা যাচ্ছে যে এখানেও প্রকৃত উপভোক্তারা কাজ টাকা না পেয়ে, মজুরির টাকা না পেয়ে তৃণমূল ভোটের আগে তার ক্যাডারদেরকে টাকা বিলি করেছে, এবং তাও একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ক্যাডারদের গ্রামগুলিতেই টাকা বিলি হয়েছে। কেন? আমার বাড়িতে তুলসী মঞ্চ আছে, আমার বাড়িতে আমার মা বাবা বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালি পড়ে বলে আমরা 100 দিনের টাকা পাবো না। তাই যেভাবে রং দেখে, জনগোষ্ঠী দেখে এবং ভোটের অঙ্কে 100 দিনের টাকা বিলি করা হয়েছে, তাও বুমেরাং হবে পশ্চিমবঙ্গের মানুষ যারা চোর ধরো জেল ভরোর মন্ত্রে দীক্ষিত হয়ে আগে ওই 100 দিনের টাকা মজুরির টাকা যারা চুরি করেছে তাদেরকে সেই টাকা উদ্ধার করে কেন্দ্র সরকারের যে শর্ত দিয়েছে সেই শর্ত আগে পালন করার মাধ্যমে তারা ওই চোরেদের পকেট থেকে টাকা নিতে, উদ্ধার করা টাকা নিতে উৎসাহী। তারা 100 দিনের টাকা বিলি হওয়ার নামে যে আবার নতুন চুরির ব্যবস্থা কায়েম হলো তার প্রতিবাদ করতে শুরু করেছেন। এবং বহু জায়গায় দেখেছেন, তার মধ্যে একটা গাইঘাটার সুটিয়া, আপনারা জানেন বরুণ বিশ্বাসের সুটিয়ার যে গ্রাম, এরকম বহু গ্রামের উপভোক্তারা বলতে শুরু করেছেন যে আমাদের গ্রামে প্রকৃত অর্থে যারা 100 দিনের কাজ করেছেন তারা টাকা পায়নি। তৃণমূল কংগ্রেস বলতে পারে যে কেন্দ্রীয় সরকারের ডেটাবেসে যার নামে
জব কার্ডে টাকা বিলির কথা লেখা ছিল, টাকা কাজ করার কথা লেখা ছিল, আমরা তাকেই টাকা দিয়েছি। তাতে আরো প্রমাণ হয় যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে যে ভুয়ো জব কার্ড তৈরি করে, মিথ্যে মাস্টার রোল তৈরি করে বহুজনকে টাকা পাইয়ে দিচ্ছে। তাই আজ যদি জনগণের মধ্যে মজুররা বলতে শুরু করে যে আমরা কাজ করে টাকা পাইনি, অনেকে কাজ না করে টাকা পেয়েছে, তাতে প্রমাণ হয় যে 100 দিনের কাজে চুরির টাকা আটকে নরেন্দ্র মোদী উচিত কাজই করেছেন। তার কারণ আমরাই বলেছিলাম যে ভুয়ো জব কার্ড তৈরি করে, ভুয়ো মাস্টার রোল দেখিয়ে অনেককে টাকা বিলির ব্যবস্থা করা হয়েছে এবং সেই কারণে প্রকৃত যারা কাজ করেছে তাদের টাকা দেওয়া হোক। রাজ্য সরকার আত্মঘাতী গোল করেছে এবং গ্রামে গ্রামে এ নিয়ে একটা চরম ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। আমরা সাধারণ মানুষকে বলবো যে ভোট চললেও আপনাদের যে অধিকার, যে আপনারা যদি সত্যি 100 দিনের কাজ করে থাকেন আর রাজ্য সরকার সেই 100 দিনের মজুরি যদি মেটানোর নামে যদি আপনাদের টাকা দেন, তাহলে আপনারা স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে আপনারা সেই 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার যেহেতু দেব বলেছে এখন দিন। আপনারা টাকা পেলেও কোনো অসুবিধা নেই, কারণ নরেন্দ্র মোদী সরকার চুরির টাকা যখন উদ্ধার করবে তখন চুরির টাকা উদ্ধার করে সেই টাকাও তারা ফেরাবে। আমাদের তরফ থেকে আপাতত এটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জলপাইগুড়ি নিয়ে একটা প্রশ্ন। জলপাইগুড়ি যখন বিপর্যয় খতিয়ে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী, সেখানে দেখা হলো আজকে চালসায় একটা গির্জার ঢোকার আগে তিনি রীতিমতো নাচ গান করছেন, সেটা কতটা দৃষ্টিকোণ? না, নাচ গান করছেন আমি জানি না মুখ্যমন্ত্রীর হাতে দস্তানাও ছিল কিনা, কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখেছি অতীতে এর আগে চা বাগানে গিয়েই হাতে দস্তানা পরে আদিবাসীদের সঙ্গে নাচ গান করেছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকদের হয়তো এমন পরামর্শ বা উপদেশ থাকতে পারে। দস্তানা না থাকলে আমাদের অনুরোধ রাজ্য প্রশাসনের কাছে যে পরের বার নাচা গানার সময় যেন অবশ্যই আবার দস্তানা পরিয়ে দেবেন। এবং মুখ্যমন্ত্রী যে বেসিক্যালি নাটুকে, তা আমরা বারবার বলি, এই ঘটনাও তারা প্রমাণ করছে যে বার্নিস গ্রামের দুর্ভাগাদের ভাগ্য হতভাগায় হিসেবেই তারা থাকবেন। তিনি আসলে চা বাগানে ডুয়ার্সের তরাইয়ে গিয়ে এই ভোটের মরশুমেও এই বসন্তের আবহাওয়ায় একটু আমোদ করছেন। উনি করুন। উত্তরবঙ্গের মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে মুছে দেওয়া হয়েছে। আগামী ভোটে আপনারা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের সবকটি আসন ভারতীয় জনতা পার্টি জিতিয়ে প্রমাণ করে দেবে যে উত্তরবঙ্গের মনে, উত্তরবঙ্গের হৃদয়ে রয়েছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি। জগন্নাথ দা, আপনাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী দফায় দফায় বলছেন যে ত্রাণের নামে ওখানে লুট চলছে, তৃণমূল ত্রাণের নামে প্রত্যেকবারে লুট করে। তো এই ত্রাণ কাদের ঘরে ঢুকবে, কারা পাবে, আদৌ কি এটা কি তৃণমূলেরই মুনাফা? মানে দিলীপ ঘোষও বলছেন যে ঝড় হলে তৃণমূলের পোয়া বাড়বে, এটাকে কাউন্টার করছে তৃণমূল, যে এই সময় এই ধরনের মন্তব্য। দেখুন, মানুষের অভিজ্ঞতা দিয়ে মানুষ জানে। আইলা এবং ফণী দুটির ঘটনা আমরা বলেছি। আইলার ত্রাণ নিয়ে এখনো যদি আপনারা দক্ষিণ 24 পরগনায় যান, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে যান, বারবার আপনারা দেখবেন এবং উপভোক্তাদের তালিকা প্রকাশ করার পর কি হয়েছিল সেটাও আপনারা দেখেছেন। আমফান। তো এই আমফান, আইলা, ফণী, কোনো ঝড়ই এরা মানে মানুষের দুর্গতি, আর ওদের কাছে সেটা হচ্ছে একটা উৎসবের মরশুম। এই ঝড় হয়েছে, এই বন্যা হয়েছে, এরপরেই চলো ঝাঁপিয়ে পড়ে আরো কিছুদিন লুট করি। তো জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয়। জলপাইগুড়িতে সেই লুটেরা আজ কায়েম চলছে এবং আমরা যে ধরনের অভিযোগ পাচ্ছি, যেভাবে তৃণমূল একচোখো হয়ে, এক পক্ষ হয়ে এবং লুটের নামে আসলে যেটা হচ্ছে যে ডোল বিলির একটি কার্যক্রম নিয়েছে এবং নিজেরাও লুট করছে, আমরা আরো 1-2 দিন অপেক্ষা করে আমরা নির্দিষ্ট অভিযোগ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছেও এ নিয়ে দরবার করব। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সওয়াল করলেন যে যদি আবাস যোজনার টাকা এই দুর্গতরা পেতেন তাহলে এই পরিস্থিতির উদ্রেক হতো না। এবং মোদী আসছেন আগামী 7 তারিখে জলপাইগুড়িতেই, তিনি সফরসূচি কাটছাট করে ওখানে বেশি সময় দেবেন। তার আগে সেখানকার যারা সাধারণ মানুষ তারাও এই একই কথা, অভিষেকের বলা বাণী সেটাকেই আবার আওড়াচ্ছেন। এটা কি কোথাও ওই মোদী আসবার আগে
পরিস্থিতি বদলে দেওয়া বা ভোটের যে টাইট সেটা চেঞ্জ করে দেওয়ার প্রবণতা তৈরি করা, কি বলছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ইন্দিরা আবাস যোজনা থেকে তার যে উত্তরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছিলেন, অর্থাৎ পাকা বাড়ি, এই পাকা বাড়ি 2014 সালে দেওয়া শুরু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়। 14 সাল থেকে 24 সাল আজকে, তো এই এতদিন পরেও কেন বারানিস গ্রামে 750 কাঁচা বাড়ি থাকবে, এই প্রশ্নই তো রাজ্য সরকারের কাছে আমরা করতে চাই, যে তাহলে কাদের বিলি করেছেন? ওই গ্রামে বারবার বিজেপি জিতেছে বলেন তাদেরকে বাড়ি দেননি? সেই কারণে এই যে লুটের মতো শুধুমাত্র তৃণমূলের ক্যাডারদেরকে বাড়ি বিলি হয়েছে, তার একটা আরো বড় প্রমাণ জলপাইগুড়ির টর্নেডোর আক্রান্ত, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলি প্রমাণ করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর পাঠানো বাড়ি বিলির ফলেতে আজকে তাদেরকে ভুগতে হলো। বাড়িগুলো পাকা থাকলে আজকে এই অবস্থা হতো না। গত 10 বছরে কি করছিলেন আপনারা? কেন ওই গ্রামের মানুষ এখনো বাড়ি পায়নি? আজকে আপনি সাংবাদিক বৈঠক করছেন, আপনার পেছনে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, সুধাংশু মজুমদারের ছবি রয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে যে সাংবাদিক বৈঠক করছে, পেছনে আসানসোল, ডায়মন্ড হারবার বিজেপি ওয়ান্টেড বলে পোস্টার সাটিয়ে তারা প্রেস কনফারেন্স করছে। কোথায় প্রার্থী, কোথায় দুটি আসনে? আপনার মনে হয় এটা কোনো রাজনৈতিক দল যদি খুব সিরিয়াসলি একটা রাজনৈতিক লড়াইয়ে নেমেছে তার একটা উদাহরণ? তার থেকে তো বরং পেছনে ওয়ান্টেড না লিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওখানে গিয়ে উইনিং সার্টিফিকেটটাই নিয়ে আসতে পারতেন আজকে গিয়ে, যে ওখানে ভোট করার দরকার নেই। অপেক্ষা করুন, আমরা ডায়মন্ড হারবার এবং আসানসোল দু জায়গাতেই হচ্ছে যে আমরা উপযুক্ত প্রার্থী দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টের পাবেন লড়াই কাকে বলে। এখনো পর্যন্ত প্রার্থী দেননি, তার মানে কোথাও বিজেপি ভয় পাচ্ছে সেই সিটটা থেকে, বা চিন্তিত ওই সিটটা, ডায়মন্ড হারবার সিটটা নিয়ে। বিজেপি এখনো পর্যন্ত কত প্রার্থী ঘোষণা করেছে সারা দেশে? 400। তৃণমূল কংগ্রেস কতগুলি ঘোষণা করেছে? তৃণমূল কংগ্রেস আর কতগুলি ঘোষণা করবে? শেষ তো খেলা তৃণমূল কংগ্রেসের। তো তৃণমূল কংগ্রেসের যেখানে খেলা শেষ হয়, ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল, 10 বছর ধরে সরকার চালাচ্ছে, আরো 5 বছর চালাবে আপাতত। তার ম্যান্ডেটের জন্যই আমরা এনেছি এবং আমাদের এবারের স্লোগান এইবার 400 পার। তাই তৃণমূল কংগ্রেস কি চাইছে তার অগ্রাধিকারের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা নির্বাচিত হবে না, মানে ঘোষিত হবে না। ভারতীয় জনতা পার্টি 543টি আসনে লড়াই করছে। 543টি আসনের ক্রম এবং অগ্রাধিকার ভারতীয় জনতা পার্টি ঠিক করবে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ডায়মন্ড হারবারে কি ভোট লুট করার পরিকল্পনা ছিল বলে ওখানকার বিজেপির নেতাকে ভুয়ো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে? কি বলবে, জাহাঙ্গীর বা শাহজাহানের মতো কত গুণধর তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে? দেখুন, তৃণমূল কংগ্রেসটা হচ্ছে এই জাহাঙ্গীর, শাহজাহান, শওকত এদেরই দল। তাই এদেরকে ভোটের আগে তারা ব্যবহার করতে চাইবেন, ব্যবহার করছেন। কিন্তু শওকত, জাহাঙ্গীর, শাহজাহানরা ধীরে ধীরে বুঝতে পারছেন, শাহজাহান মানে যে শাহজাহান ভেতরে ঢুকে গেছে আমি তার কথা বলছি না, এই শওকত জাহাঙ্গীররা বুঝতে পারছেন তাদের ললাটের লিখন কি। তাই জোর করে এদের উপরে এখন মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ জানিয়ে, যেমন উদাহরণ আরাবুল ইসলামের ঠিকানা এখন কোথায়, তোদেরকে আরাবুল বানাবো। এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে এই যে শাহজাহান, শওকত, জাহাঙ্গীররা রয়েছেন তাদেরকে বার্তা দেওয়া হয়েছে তোদেরকে আরাবুল বানাবো। তাই আরাবুল না হওয়ার ভয়েতে তারা এখনো কিছু করছে, অত্যাচার করার চেষ্টা করছে। লিখে নিন, আর 7-10 দিনের মধ্যে এদের খুঁজে পাওয়া যাবে না। নতুন করে হানিমুন করতে চলে যাবেন, অথবা নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেওয়ার তাদের নেবেন।
এবং মিথ্যে মামলা দেওয়া যে পুলিশ সারা পশ্চিমবঙ্গে, শুধু ডায়মন্ড হারবার না, সারা পশ্চিমবঙ্গে এ ধরনের আইসি, এসডিপিও, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপিদের তালিকা আমরা তৈরি করেছি। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে রয়েছে। আপনারা জানেন যে সিইও অফিস থেকে এই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আগামী দিনে দেখতে থাকুন, এমন অনেক আবর্জনা আমরা পরিষ্কার করব এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্ভয়ে, নিষ্পক্ষভাবে, নিরপেক্ষভাবে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থা এবার হবে। সৌম্য রায় ডিসিপি সাউথ ওয়েস্ট, লাভলি মৈত্রর হাজবেন্ড, তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিল। বিধানসভা ভোটেও সরানো হয়েছিল, এবার স্ত্রী ভোটে দাঁড়ানোর জন্য এবার তাকে সরানো হল। তার পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ইম্পার্শিয়াল ভোট হচ্ছে না, সেন্ট্রাল কোটা সিআইএসএফ, ইডি, সিবিআই কে চেঞ্জ করেছে, বলতে পারেন? উনি অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনের কাছে গিয়ে, তারপরে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি তো বললাম যে গতকাল থেকে শুরু হয়েছে, এই যারা যারা আছেন তাদের ভবিষ্যৎ আপনারা দেখবেন, এবং সেটা রাজ্য পুলিশের ডিজি দিয়ে শুরু হয়েছে, সিভিক পুলিশ পর্যন্ত চলবে। আর আপনি বলছিলেন শাহজাহানের ড্রাগ কানেকশন, মাছের পেটের ড্রাগের পাচার, অনেক রকম তথ্য আপনি দিচ্ছিলেন। এবার এই ড্রাগের টাকা কাদের কাছে যাচ্ছিল? তৃণমূল নেতাদের কাছে? আর টিআরআই, সিবিআই, ইডির পর এবার কি এনআইএ এর পালা? কি বলতে চান? দেখুন, তদন্তের বিষয় এ নিয়ে আমি এখনই কিছু বলতে বলছি না, আমি শুধু ইঙ্গিতটুকু করেছি। তবে মানব পাচার বা উগ্রপন্থার কোনো বিষয়, বিশেষ করে টেরর ফান্ডিং যদি পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে, তাহলে নিশ্চয়ই এনআইএ কেসে তদন্ত যাতে করেন তার জন্য আমরা তৎপর হব। শাহজাহানকে একটা প্রশ্ন, শাহজাহানের যে বিষয়গুলো আপনি বললেন তার পাশাপাশি একটা জিনিস সামনে আছে, শাহজাহানের বাবা আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট, তার বাবার নামে একটি ট্রাস্ট, সেই ট্রাস্টটার ব্যাপারেও ট্রাস্টের সঙ্গে আরেকটি নাম আসছে হোসেন সেন। এটার বিষয়ে কি আপনারা কিছু, আপনাদের কাছে কিছু আছে? দেখুন, নাম অনেকই আসবে, আমি নির্দিষ্টভাবে নাম করতে পারতাম, কিন্তু যেহেতু তদন্তের মাঝপথে কারোর নাম আমাদের তরফ থেকে এখন বলা সমীচীন না, সেজন্য নাম আমরা বলছি না। তবে আমি শুধু বলছি যে এগুলি সব কান, লম্বকর্ণের কান। তো এই লম্বকর্ণের কান টানা শুরু হচ্ছে এবং এই তদন্ত দীর্ঘ মেয়াদে চলবে। আপনারা জানেন যে মানে পিএমএল এর যে তদন্ত, সেই তদন্তর এর ট্রেলিং খোঁজা এবং প্রতিটি পরতে পরতে তার ফিনান্সিয়াল কানেকশন এস্টাবলিশ করে এগিয়ে চলা, সেটা লম্বা চলবে, কিন্তু রোমহর্ষক কিছু বিষয় পাওয়া যাচ্ছে এবং সেটা দ্রুত সামনে আসবে বলে আমাদের বিশ্বাস। সেখানে কুণাল ঘোষ বারবার অভিযোগ করছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে আপনারা কন্ট্রোল করছেন, এবং এনআইএ প্রেক্ষিতে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এনআইএ কিছু অফিসারের সঙ্গে কিছু বিজেপি নেতা সরাসরি যোগাযোগ করে কিছু জিনিস পরিচালনা করার চেষ্টা করছেন। দেখুন, কোনো তদন্তকারী সংস্থা কারোর মর্জির উপর ব্যবহার হলে কি হয় তা কুণাল ঘোষ নিজে তার ব্যক্তি জীবনে তার স্বাদ পেয়েছেন। তাই মানুষ সবসময় তার নিজের দর্পণে অন্যকে দেখে, নিজের আয়নায় অন্যকে দেখে। নির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কুণাল ঘোষরা কেন, এখন তো নির্বাচন কমিশন আরো একটা জায়গা হয়েছে, সেখানে যান, গিয়ে অভিযোগ করুন। আমরা অন্তত এইভাবে কিছু জানি না। আমরা জানি যে কেন্দ্রীয় সংস্থাগুলি নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্ত চালায় এবং সেই কারণে পেশাদার সংস্থা হিসেবে আদালতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ গিয়ে ইডি, সিবিআই তদন্ত চায়। পশ্চিমবঙ্গে যতগুলি কাণ্ড, সে এনআইএর হাতে যে মামলাগুলি আসুক, সিবিআই এর হাতে যা আসুক, ইডি হাতে যা আসুক, জেনারেল কনসেন্ট রাজ্য সরকার তুলে দেওয়ার পরেতে সমস্ত মামলা আদালত এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের বহু ক্ষেত্রে যে দুটি একটি ঘটনা, অন্য বিচারপতি, যে বিচারপতিদেরকে ওরা টার্গেট করতেন, তার বাইরেও অন্য বিচারপতিরাও সিআইডিকে তদন্ত করতে দেওয়ার পরে তদন্তের অগ্রগতি বেহাল দেখে তারাও তা সিবিআই এর হাতে তুলে দিয়েছে। তাই এইরকম একটি পরিপ্রেক্ষিতে ইডি, সিবিআই চোরেদের কাছে ত্রাস হিসেবে আসবে, সেটাই স্বাভাবিক। আর এর বাইরে আমাদের কিছু বলার নেই।
জগন্নাথ, কখনো দেখা গেল হবিবপুরের আইসিকে কখনো ইটাহারের আইসি ভিডিওকে তৃণমূলের সভায় উপস্থিত থাকতে, এবার কি ভোট রাজনীতিতে প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার? ভোট রাজনীতিতে প্রশাসনই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখন ব্যবহার করে। অর্থাৎ প্রত্যেকটি স্থানে বিডিও, আমি বলবো যে প্রত্যেকটি স্থানে বিডিও এবং থানার ওসিরা তারাই হচ্ছে স্থানীয়ভাবে দল পরিচালনা করেন। বিডিও এবং থানার ওসিদের একাংশ এই কাজ করেন না, সাধারণত আমরা বলি একাংশ করেন, কিন্তু পশ্চিমবঙ্গের রীতি হচ্ছে অধিকাংশ স্থানেই বিডিও এবং থানার ওসিরাই তৃণমূল নামক দলটা চালায়, আর তার সঙ্গে যোগসূত্রের কাজ করে কিছু উপদেষ্টা সংস্থার চাকুরে চ্যাংড়া, আর একাংশ হচ্ছে এসব থেকে নিজেদের বিরত রাখেন। এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করছেন, রাজ্য নির্বাচন কমিশন না। এই ভোটে কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী অমিত শাহজি পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। এই ভোটে ডিজি থেকে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের যে ভূমিকা তা ভারতীয় জনতা পার্টি আতস কাচের নিচে রেখেছে। তার ফলে আগামী যে 7 দফায় ভোট হতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে কোমর দোলানো উর্দিধারী কোনো অফিসারই রেহাই পাবেন না। কলকাতায় মুচিপাড়ায় আরো একটা বাড়ি ভেঙে পড়লো, কাউন্সিলর কিছুই জানেন না, এলাকার মানুষজন বলছে যে প্রমোটিং এমন ভাবে হয়েছে, পাশের বাড়িতে প্রমোটিং এমন হয়েছে যে এই বাড়ি ভেঙে পড়লো, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মুচিপাড়ায় তারা কি বাড়ি। কাউন্সিলর কিছুই জানেন না বিশ্বরূপকে। না, জানবেন কি করে? ওনার তো বাড়ি ভেঙে পড়ার কথা শুধু কোন একজন কাউন্সিলর না, তৃণমূল কংগ্রেসের এই তন্ত্রের কোনো কাউন্সিলর হোক, এমআইসি হোক, মেয়র হোক, মন্ত্রী হোক, কারোরই জানার কথা না। ওদের জানার কথা হচ্ছে কত স্কোয়ার ফিট আর কত তোলা, পার স্কোয়ার ফিটের কত তোলা, শুধু এইটুকু ওরা জানেন। তাই কোন প্রমোটার কোথায় বাড়ি হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে কিনা, কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া গেছে কিনা, এসব তাদের কোনো কিছুই জানার কথা না। তাদের শুধু একটা বিষয়ই জানার কথা যে স্কোয়ার ফিটের মাপ কত, আর সেই স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে তার তোলাটুকু কত। আমার ধারণা, আপনারা প্রশ্ন করুন, এই হিসেবটুকু তারা দিতে পারবেন কিনা। আমার ধারণা একদম স্পষ্ট, এই হিসেব তারা আপনাকে দিতে পারবেন। রামলীলা ময়দানের পর আবার একমন্ত্রী ইন্ডিয়া জোট আগামী 15 দিনের মধ্যে দিল্লিতে বৈঠক হতে চলেছে। বিরোধীরা একজোট হবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা। আমন্ত্রণ জানানোর ইন্ডিয়া জোটের বৈঠক না, মুখ্যমন্ত্রী তো ইন্ডিয়া জোটের, মানে আমরা যেটাকে ইন্ডি জোট বলি, সেই ইন্ডি জোটের যে পিন্ডি বহুদিন আগেই চটকে গেছে সেটা তো আমরা বরাবরই বলি। তো যে বাচ্চাটার নামই মুখ্যমন্ত্রী রেখেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন, তো সেই বাচ্চাটা কার্যত রাজনৈতিকভাবে যেদিন রামলীলা ময়দানে ভূমিষ্ঠ হলো সেদিনই মুখ্যমন্ত্রী যাননি। তাই গর্ভেই হচ্ছে এই সন্তানের পতন হয়েছে। রাহুল গান্ধী সেই মঞ্চ থেকে বলেছেন যে যা বলেছে না তার সারার্থ দাঁড়ায় যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী আসছেন, আবকি বার মোদী সরকার, ফির একবার মোদী সরকার। এটা আমি নয়, মল্লিকার্জুন খার্গেও আগে বলেছিলেন, আর মুখ্যমন্ত্রীও বলেছেন, রাহুল গান্ধীও বলেছেন। মুখ্যমন্ত্রী ইন্ডি জোটের বৈঠকে আর যান কিনা আমরা সেটাও দেখার জন্য অপেক্ষা করছি। আর আমরা অপেক্ষা করছি যে কিভাবে এই 42 আসনে ঘেটে যাওয়া ইন্ডি জোটের পিন্ডি আমরা চটকাবো। তার জন্য 4 জুন পশ্চিমবঙ্গের ফলাফল দেখে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কেন আর ইন্ডিমুখ হননি। ঠিক আছে, শরীর ঠিক আছে? সেটা হচ্ছে যে